ওয়াকফ আইনের প্রতিবাদে চোপড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ। এদিন চোপড়ার দিঘি কলোনি থেকেই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চোপড়া বাজার পরিক্রমা করার পরে চোপড়ার বিডিও অফিসের সামনে জমায়েত হয়। এরপর প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে মিছিলে পা মেলান চোপড়া তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান। কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিধায়ক হামিদুর রহমানের। মুর্শিদাবাদের ঘটনায় বিজেপির চক্রান্ত বলে দাবি বিধায়কের। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্যের পাল্টা একই পথে সুর চলালেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। শুধু কলকাতা নয়, এই বিল প্রত্যাহারের দাবিতে হিন্দু মুসলিম মিলে গোটা ভারতবর্ষ অবরুদ্ধ করবে। যেমন কৃষকরা করেছিলেন ঠিক তেমনই করবে বলে জানান তিনি। আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াকফ বোর্ড ব্যাপার নিয়ে। আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিভ কপি নিয়ে আমরা বের হয়েছি, যার থেকে আমাদের ওয়াকফ বোর্ড 1 ইঞ্চি না হিললে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে। আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চোপড়া জামিয়া গোস মাদ্রাসা এবং তঞ্জিমের পক্ষ থেকে, কারণ আমাদের পার্টি কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাস করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল। বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব। কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে। এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় 700-900 কৃষক মারা গেল। তারপরে বিলটাকে উইথড্র করলো। এও বিল উইথড্র করতে হবে, ও ঠাকুরদাদাকে উইথড্র করতে হবে, কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী। যে সংবিধান রচনা হয়েছে 98 সালে বিভিন্ন কাস্টের, হিন্দু কাস্ট থেকে আদিবাসী কাস্ট থেকে যা যা করছে, কাস্টের ট্রাস্ট তৈরি করে দিয়েছে, সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে 1998 সাল থেকে। আজকে ওই বিলের পরে হাত দিতে যাচ্ছে। এবারটার মাথা মুন্ড থাকলেও তো এইগুলো করতে যেত না। আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে। আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে। বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে। কারণ দেশের লোকের জন্য, দশের জন্য এ আজ থেকে 12-13 বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে, একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি। করেছে কোনো শহরের নাম পাল্টাইছে, তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবানি ভাববানি, এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে, টেলিফোন দিয়ে দিয়েছে, রেলওয়ে দিয়ে দিয়েছে। এ শুধু একটা পরিবারের দিকে তাকায়ে সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে। এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সজাগ রয়েছে। এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে এর থেকে আরও 10 গুণ আন্দোলন হবে, হয়তো পার্লামেন্ট ঘেরা হবে। আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘর বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ বিল আমি লাগু হতে দিব না, যেইভাবে ছিল ওইভাবে থাকবে। এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটবো না। কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মহুয়া মিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে। দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে হারকিন সাহেবও ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো, কারণ আমরা আইনি লড়াই লড়ছি। কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে, যেটা মুর্শিদাবাদে করলো, ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য। আজকে এই ওয়াকফ বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে, যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার দমের উপরে হয়ে গেছে, আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াকফ বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে। ভারতবর্ষের লোক সজাগ আছে। এই ওয়াকফ বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ বিল ওকে উইথড্র করতে হবে, নইলে ওকে গদি ছাড়তে হবে। এটা তো বললাম যে ওনারা বিক্ষোভে, আমরা এখন বিক্ষোভ মিছিল করছি, আমাদের দল থেকে নির্দেশ করছি। কয়েকজন ওরা তো ভাড়াটিয়া লোক রয়েছে, যেটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। চোপড়ার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের টাইমে একটা মন্দিরের গরুর মাংস ঢুকাই দিল। আজ পর্যন্ত কোনো মিয়া করেনি, করাইছে মিয়াকে দিয়ে, কিন্তু কাউকে টাকা দিয়ে এটাকে করাইছে। এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলাটা চলছে, যাতে পশ্চিমবাংলার বদনাম কি করে করা যায়, মমতা ব্যানার্জির বদনাম কি করে করা যায়, এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে। চক্রান্ত ধরা পড়েছে। ঘটনা কি চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত 100% ষড়যন্ত্র।
দাদা, যখন মুর্শিদাবাদের ঘটনা হচ্ছে তারই মাঝে আপনাদের দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে কলকাতা অবরুদ্ধ করে দেওয়া হবে। কলকাতা কেন, ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে। ও তো কলকাতার কথা বলেছে, সব কাস্ট লোক মিলে ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে। পার্লামেন্টে বেটা ঢুকতে পারবে না, পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে। যেমন কৃষি বিল নিয়ে গিয়েছিল পার্লামেন্টে কৃষকরা, সেই ধরনের সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোক মিলে পার্লামেন্টে হানা দিবে। কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের মাঝিহার প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার। কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও বরুণা অঞ্চল তৃণমূল সভাপতি দুলাল রায়ের যৌথ প্রচেষ্টায় এলাকার দুস্থ মানুষদের সুবিধার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রচুর মানুষ চক্ষু পরীক্ষা করাতে আসে। যাদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদের বিনামূল্যে অপারেশন করানো হবে। ক্যাম্প করা হচ্ছে কাদের উদ্যোগে? আমাদের আজকে বরুণা অঞ্চলে প্রচুর দুস্থ মানুষ যারা চক্ষুজনিত রোগে ভুগছে, তাদের জন্য আজকে আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের এই অঞ্চলের সভাপতি দুলাল সরকার এবং হিরণময় সরকার তাদের যৌথ প্রচেষ্টায় আজকে এখানে একটা বিনামূল্যে চক্ষু ক্যাম্প এখানে করা হয়েছে। যারা চক্ষুজনিত রোগে ভুগছেন তাদের এখানে শিবিরে পরীক্ষা হবে এবং পরবর্তীতে তাদের যদি দেখা যায় যে অপারেশন করতে হয় তাহলে বিনামূল্যে অপারেশন আমরা করিয়ে দেব। এটা হিরণময় সরকার এবং দুলালবাবু দুজনেই উদ্যোগ গ্রহণ করেছে। 5 বছরের নাবালিকা কন্যা সন্তানকে খুন করার অভিযোগে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। এদিন অর্থাৎ রবিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হিরঞ্জয় চন্দ্র দাস, বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 103-এর 1 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, ধৃত বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। বস্তুত পুত্র সন্তান জন্ম দিতে না পারায় বিয়ের 5 বছরের মাথায় স্ত্রীকে বেধড়ক মারধর করার পাশাপাশি কন্যা সন্তানের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত বাবা। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এনআরএস মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত শল্য চিকিৎসক। শুক্রবার দুপুরে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নাবালিকার। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম ময়না দাস, বয়স 5 বছর। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল সে। এই ঘটনায় শুক্রবার বিকেলে ওই নাবালিকার দিদা রায়গঞ্জ থানায় জামাইয়ের বিরুদ্ধে খুন করার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে উল্টে গেল মালবোঝাইয়ের ট্রেলার গাড়ি। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা গিয়েছে রবিবার ভোর প্রায় 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্গাপুর থেকে লোহা রড নিয়ে অসমের উদ্দেশ্যে এই ট্রেলার গাড়িটি যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াগঞ্জে নয়নঝুলিতে উল্টে যায় গাড়িটি। পরে খবর পেয়ে ফুলবাড়ি হাইওয়ে ट्रैफिक आउटपोस्टेर पुलिस पहुंचे गाड़ीটিকে उद्धार करे और उसने साइड दाबने के बाद में गाड़ी कंट्रोल से निकल गई, क्योंकि स्टीयरिंग हमारे टांगे दब गई थी पूरी, तो कंट्रोल हुई नहीं और गाड़ी नीचे आ गई। 6 बजे की बात। मैं दुर्गापुर से इम्फाल जा रहा था। TMT है सरिया लोहा। नहीं, हल्की सी चोट आई है, मेरे टांगे दब गई थी, तो अब सही है। আজকে তো আমি এখনই আসলাম, কিন্তু এখন আসি দেখতেছি গাড়িতে দিকে চলে গেছে, যাই না তারপর কি হচ্ছে। এটা মনে হয় সুপারের দিকে হচ্ছে 6:30টার দিকে। না ওইটা ফুলবাড়ি জিয়াগঞ্জের পাশে। পুলিশ এখন আসে, ট্রাফিক পুলিশ আসে, নিয়ন্ত্রণ করতেছে। এখন মনে হয় গাড়ি নির্ধারিতভাবে উঠে যায়। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ভেঙে গেল একই এলাকার বেশ কিছু বাড়িঘর। ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায়। এদিকে বাড়িঘরদোর ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন। প্রসঙ্গত, রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ বাড়িঘর। তেমনই কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি, পালসা সহ বিভিন্ন এলাকা। ঝড়ে ভেঙে গেছে গাড়িঘর, আর এতেই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এমতো অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুণ্ডু। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আমরা পালসা বাসিন্দা, পালসা গ্রাম উদয় অঞ্চল গ্রাম, পালসা বাসিন্দা। কি হয়েছিল কালকে রাতে? কালকে রাতে তো ঝড় আসছিল, মনে করো 3টের দিকে, মনে করো 2-3 মিনিট ঝড় ছিল, তাতে মনে করো তছনছ হয়ে গেল, গোটা বাড়ি ঘর সব উল্টো হয়ে গেল, সব গোটা বাড়ি ক্ষতি হয়ে গেছে। শোয়ার ঘর হতে মনে করো সব, রান্নার ঘর হতে সব টিন উড়ে চলে গেছে। আর কোথায় আশ্রয় নিয়েছিলেন? কোথায় আশ্রয় তো মনে করো চৌকির নিচেই ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে, নাহলে তো সম্ভব না, কিভাবে বাঁচবো সেটা তো মুশকিল। যত সব যাই জিনিস তো ভিজে গেছে, যা চাল ধান যা সব ভিজে গেছে। কতগুলো বাড়ি এরকম ক্ষতি হয়েছে? আমাদের এখানে ওরকম সেরকম বাড়ি ক্ষতি হয় না, আমারই বেশি, গোটা গ্রাম মিলে আমারই ক্ষতি হয়েছে বেশি, গোটা বাড়িটাই আমার তছনছ হয়ে গেছে। কি হয়েছে আপনাদের ঝড়ে? এই যে বাড়িগুলোই কাপড় সুপড় সব ভিজে টিজে সব শেষ হয়ে গেছে। আমারও তো বারান্দাটা গোটায় টিন ছিল, টিন ভেঙে গেছে, সব ভাঙে চুরে মালপাট হয়ে গেছে। ঘরের টিন উড়ে গেছে? হ্যাঁ, ঘরের টিন উড়ে গেছে, 4টা টিন পায়নি এখনো। এখন পোখরার মধ্যে গেছে না, এখন কোথায় পড়েছে ওগুলা বলতেই পারবো না। কতগুলো বাড়ি ঘর ভেঙেছে আশেপাশে এরকম? ওইদিকে আমরা তো বাড়ি নিয়েই ব্যস্ত, আমরা কোনো দিকে যাইনি এখনো বার হই। ইলেকট্রিকের পোল ভেঙেছে? হ্যাঁ, যে এখানে একটা ভাঙিছে আর ওইখানে একটা ভাঙিছে, এলাও ভাঙিছে, 2টা ভাঙিছে। আমার ছেলের ঘরের মধ্যে একটা লাগে আছে, আর এটা তো ভাঙে পড়ে গেছে। তাহলে এখন কিভাবে থাকবেন রাত্রে? কেমন করে থাকবো, অত কষ্ট করে থাকতে হবে এখন। সরকারি সাহায্য? এখন সরকার কি সাহায্য করে, ওইটাই। সরকারি সাহায্য পেলে সুবিধা হবে। আমাদের তো টিনের বাড়ি, টিনগুলো সব ধুয়ে গেছিল ঘরের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে 3 মাসের বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি। ডাল পড়ে নিচে ঢুকে গেছিল ডালটা, আর আমরা ঘর থেকে বেরিয়ে কতটা আতঙ্কে ছিলেন? খুব ভয়ঙ্কর, মানে বাচ্চা নিয়ে থাকাটা খুব মুশকিল হয়ে গেছিল। আমাদের বাড়িতে 2টা বাচ্চা, দুজনের বাচ্চা নিয়ে আমরা পালিয়ে গেছিলাম পাশের বাড়িতে আর কি। কতগুলো বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে? আশেপাশে আমাদের এই দিকটা গোটাই হয়েছে, বিশেষ করে ওই বাড়িটা ভাঙে দিয়ে, আর আমাদের বাড়িটা ভাঙে দিয়ে এই পাক দিয়ে চলে গেছে ঝড়টা। ঠিক আছে, আপনার নাম? সাবিনা খাতুন। মানে উদয় অঞ্চলের মানে প্রধান হিসাবে আমি বলছি, বিভিন্ন জায়গায় যখন ঝড়টা হয়ে যাওয়ার পরে সকালবেলা উঠলাম, উঠে পাড়াতে যখন এই পাড়া থেকে লোক গেল, যাই বললো যে আমাদের পাড়াটা একটু আপনি পরিদর্শন করুন, আমাদের পরিস্থিতি খুব খারাপ। এলাম, এসে দেখি সত্যি কথা বলতে খুব খেটে খাওয়া মেহনতি মানুষ, গরিব মানুষ বসবাস এখানে, মূলত বাড়িগুলো তছনছ হয়ে গেছে। এবং আমাদের অঞ্চলে সামগ্রিকভাবে মানে বিক্ষিপ্তভাবে 2-4টা বাড়ি এই মানে অঞ্চলের এ প্রান্ত থেকে ও প্রান্ত আংশিক ক্ষতি হয়েছে, কিন্তু এখানে মূলত পালসা খাসপাড়া এই এলাকাতে একটু ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে। আমি আশা করব এই গরিব মানুষগুলো যাতে সরকারি সুযোগ পায়, সেটা আমি। প্রথমবারের মতো দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা সম্মেলন করল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার নেতৃত্ব। জেলা সম্মেলনে উপস্থিত হয়ে জেলায় সংগঠনকে আরো মজবুত করার বার্তা দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ। এছাড়াও বর্তমান সময়ে 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে রাজ্য সরকারকেই দায়ী করে নানা প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা আদায়ে সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও তিনি জানান। রবিবার দুপুর 12টা নাগাদ শহরের একটি বেসরকারি লজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ, রাজ্য সহ সম্পাদক নির্ঝর কুণ্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সন্তোষ সরকার সহ দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া সহ বিভিন্ন জেলার রাজ্য প্রতিনিধিরা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 1 শতাধিক সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এই জেলা সম্মেলনে 25 জনের জেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে জেলায় 1000 সদস্য করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই সম্মেলন থেকে। এ বিষয়ে রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, নমস্কার দাদা, আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় উস্থির প্রথম জেলা সম্মেলনে উপস্থিত হয়েছেন, কি বলবেন? ভালো লাগছে, মানে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে থাকা একটা সংগঠন, প্রাথমিক মানে শিক্ষকদের সব থেকে বড় সংগঠন বর্তমানে। এই জেলাতে আমাদের সংগঠন তথাকথিতভাবে অন্যান্য জেলার মতো এতটা শক্তিশালী ছিল না, বর্তমানে যথেষ্ট আমরা একটু বাগিয়ে গুছিয়ে নিয়েছি সংগঠনটাকে। তাই প্রথম সম্মেলন হয়েছে, সেই সম্মেলন আসতে পেরে খুশি। শিক্ষকদের উপস্থিতিও আজকে যথেষ্টই হয়েছে, ছুটির দিন, তথাপি ভালো লাগছে।
বর্তমানে রাজ্যের যে একটা জ্বলন্ত ইস্যু চাকরি চলে যাওয়া 26,000 শিক্ষক শিক্ষাকর্মী এবং সেখান থেকে যে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ লাঠি, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনার সংগঠনের পক্ষ থেকে? দেখুন, মানে আমরা তো প্রায় 2.5 বছর ধরে এই কথাটা বলে আসছি যে এই সরকারের দুর্নীতিটাকে সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই প্রতিষ্ঠানটা মানে সরকারের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গাতে মানে একটা জায়গা পাবেন না যেখানে এরা সংগঠিত দুর্নীতি ঘটায়নি। সেই সংগঠিত দুর্নীতিরই বহিঃপ্রকাশ হচ্ছে যে এই এসএসসি 2016 এবং এই যে চাকরি চলে যাওয়া, যোগ্য ছেলে মেয়েদের শিক্ষক শিক্ষিকাদের চাকরি এবং শিক্ষকর্মীদের চাকরি চলে যাওয়া, এটার অন্য কোনো কারণ নেই। কারণ হচ্ছে একমাত্রই এই রাজ্যের যে রাজ্য সরকার তারা অনেক বেশি করে মানে দুর্নীতিগ্রস্ত যাদের কাছ থেকে টাকা নিয়ে তারা চাকরিগুলোকে বিক্রি করেছিলেন তাদেরকে রক্ষা করাটাই এরা রাজধর্ম হিসেবে পালন করে এসছে এতদিন, এবং সেই জায়গাটারই খেসারত দিতে হলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে। এরা যদি মানে তাদের নামগুলোকে প্রকাশ করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নামের তালিকা পৃথক করে দিত এবং সেটাকে যদি মানে সমস্ত ছেলে মেয়েদের ওএমআর পাবলিশ করত, তাহলে এই রায় হতো না। এই যে রায় হয়েছে তার পিছনে রাজ্য সরকার সম্পূর্ণরূপে দায়ী। রাজ্য সরকার এই রায়কে দিতে প্রত্যেকটা কোর্টকে বাধ্য করিয়েছে। আপনার কি মনে হয় যে যোগ্য অযোগ্যকে এখনো পৃথকীকরণ সম্ভব? হ্যাঁ, পৃথকীকরণ তো সম্ভবই। ওএমআর যখন আছে, ডিজিটাল কপি আছে, তার মানে জেনুইনিটি নিয়ে প্রশ্ন কিন্তু এসএসসিও তোলেনি। সুতরাং সেটা যখন আছে তখন সেখান থেকে পৃথকীকরণ কেন করা যাবে না? যেটা প্রয়োজন সেটা সদিচ্ছা। সেই সদিচ্ছা আসবে না, তার কারণ হচ্ছে যে এই সরকারের যেটা বললাম যে